হাই, আমার পাঠশালা.com থেকে আমি হৃদয়। আমরা আজ শিখবো জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর। তো এখানে আমি কিছু লেনদেন লিখেছি, এগুলোকে প্রথমে আমরা জাবেদা ভুক্ত করব এবং তারপর সেই জাবেদা থেকে হিসাবগুলো নিয়ে খতিয়ানে স্থানান্তর করা শিখবো। তো আমি প্রথমে লিখেছি 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। ব্যবসায় কি এসেছে? নগদ টাকা। নগদ দামে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, তাহলে আমি লিখেছি নগদান হিসাব ডেবিট। এবং এই নগদ টাকা প্রতিষ্ঠানে কি হিসাবে নিয়ে আসা হয়েছে? মূলধন হিসাবে। দ্যাটস এই মূলধন বৃদ্ধি পেয়েছে। মূলধন বৃদ্ধি পেলে কি হয়? মূলধন হিসাব ক্রেডিট হয়। অ্যান্ড তারপর লিখেছি নগদে পণ্য ক্রয় করা হলো 5,000 টাকা। এটা একটা ব্যয় সংক্রান্ত লেনদেন। কোন খাতে ব্যয়টা হয়েছে? ক্রয় খাতে। দ্যাটস এই ক্রয় ব্যয় বৃদ্ধি পেয়েছে, ক্রয় হিসাব ডেবিট। এবং এই ব্যয়ের ফলে আমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, এই জন্য কি হবে? নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 5,000 টাকা। তারপর চেকে ভাড়া প্রদান করা হলো 3,000 টাকা। এটাও এক প্রকার ব্যয় সংক্রান্ত লেনদেন। কোন খাতে ব্যয়টা হয়েছে? ভাড়া খাতে। তাহলে লিখবো ভাড়া হিসাব ডেবিট। টাকাটা চলে গেছে কোত্থেকে? ব্যাংক থেকে। কিভাবে বুঝলাম? এই যে চেক, চেক কথাটা দ্বারা আমরা বুঝতে পারবো যে টাকাটা ব্যাংক থেকে চলে যাবে। দ্যাটস ওয়াই ব্যাংক হিসাব ক্রেডিট 3,000 টাকা। নেক্সট, দেনাদারের কাছ থেকে 6,000 টাকা পাওয়া গেল। কি পেয়েছি? নগদ টাকা। নগদ নামে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। দ্যাটস ওয়াই নগদান হিসাব ডেবিট। কার কাছ থেকে টাকাটা পেয়েছি? দেনাদার। এবং দেনাদার হিসাব ক্রেডিট। কত টাকা? 6,000 টাকা। নেক্সট, পাওনাদারকে 2,000 টাকা পরিশোধ করা হলো। আমার প্রতিষ্ঠান থেকে 2,000 টাকা চলে গেছে। কার কাছে চলে গেছে? কাকে আমি পরিশোধ করেছি? পাওনাদারকে। এই জন্য পাওনাদার হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে গেছে নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 2,000 টাকা। তারপর কর্মচারীকে বেতন প্রদান 3,000 টাকা। এটাও একটা ব্যয় সংক্রান্ত লেনদেন। আমার কোন খাতে ব্যয়টা হয়েছে? বেতন খাতে। দ্যাটস ওয়াই বেতন হিসাব ডেবিট। কি চলে গেছে? নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। এবং লাস্ট যেটা, যে বিনিয়োগের সুদ পাওয়া গেল 2,000 টাকা। টাকা পেয়েছি, আয় হয়েছে। কোন খাত থেকে আয় হয়েছে? বিনিয়োগের সুদ থেকে। তাহলে বিনিয়োগের সুদ একটা আয় হিসাব। আয় হলে আমরা কি লিখি? ডেবিট করি না ক্রেডিট করি? আয় বৃদ্ধি পেলে আমরা ক্রেডিট করি, এই জন্য লিখেছি বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। এই সুদটা কিভাবে পেয়েছি? কি পেয়েছি? এই আয়ের প্রেক্ষিতে আমি নগদ টাকা পেয়েছি। দ্যাটস ওয়াই নগদ নামে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, এই জন্য আমরা লিখেছি নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ আয় হিসাব ক্রেডিট। যদি আমি এখানে আয় লিখিনি, বোঝার সুবিধার্থে আমি বলে দিলাম। এবার আমরা কি করব? এই যে দেখতেছি প্রত্যেকটা লেনদেনে একাধিক হিসাব বের হয়েছে, এক একটা হিসাব বের হয়েছে। আমরা এই হিসাবকে শ্রেণীবিন্যাস করে খতিয়ানে স্থানান্তর করব। তো দেখা যাক কিভাবে আমরা খতিয়ানে হিসাবগুলো তালিকাভুক্ত করি। পজ দিন। খতিয়ানকে হিসাবের পাকা বই বলা হয়। জাবেদায় যে লেনদেনগুলো আমরা হিসাবভুক্ত করি, তারিখের ক্রম অনুসারে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে পূর্ণ বিবরণ সহ আমরা জাবেদা লিপিবদ্ধ করি। দেন এই জাবেদার মধ্যে যে হিসাবগুলো হিসাবভুক্ত করা হয়, সেই হিসাবগুলোর শ্রেণীবিন্যাস করে আমরা খতিয়ানে স্থানান্তর করি। এই জন্য খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই। তো খতিয়ান এর ছকটা কিরকম হবে আমরা একটু দেখি। এই খতিয়ান করার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে চলমান জের ছক পদ্ধতি এবং আরেকটা হচ্ছে টি ছক পদ্ধতি। তো আমরা টি ছক পদ্ধতিটা আগে শিখি। এইটা হচ্ছে টি ছক। কিভাবে বুঝলাম? অনেকটা দেখতে টির মতো। তাহলে এটার দুই পাশে সেম ছক করতে হবে আমাদের। প্রথমে লিখতে হবে তারিখ, তারপর বিবরণ, তারপর জাবেদা পৃষ্ঠা। কেন জাবেদা পৃষ্ঠা লিখতে হয়? কারণ ওই যে জাবেদা থেকে হিসাবগুলো খতিয়ানে স্থানান্তর করি, এই জন্য। অনুরূপভাবে এই পাশেও করতে হবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, জাবেদা পৃষ্ঠা, টাকা। আমরা লিখে ফেলি তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা,
টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এই পাশকে আমরা বলবো ডেবিট পাশ এবং এই পাশকে আমরা বলবো ক্রেডিট পাশ। তো এখানে দেখতেছি অনেকগুলো হিসাব। তো আমরা প্রথমে কি হিসাব দেখতেছি? নগদান হিসাব। তাহলে আমরা নগদান হিসাবকে খতিয়ানভুক্ত করা শিখব। কাজে উপরে লিখতে হবে নগদান হিসাব। তো এই পুরা সবগুলোর ভিতরেই দেখতে হবে যে নগদান হিসাব কোথায় কোথায় আছে। তো প্রথমেই আমরা পেয়েছি এখানে কি আছে? নগদান হিসাব ডেবিট। তো কাজে আমি ডেবিট পাশে আসব। তারিখ কত? 1 তারিখ। ঠিক নগদান হিসাব ডেবিট, ডেবিট পাশে এসে টাকা লিখব। এটার বিপরীত কি হিসাব বলা আছে? আমি বিবরণে কি লিখব? ঠিক নগদানের যে বিপরীত হিসাবটা আছে সেটা আমরা লিখব। বিপরীত হিসাব কি আছে? মূলধন হিসাব। কত টাকা? 50,000 টাকা। নেক্সট তারিখে নগদান হিসাব কি আছে? ক্রেডিট। তো আমরা ক্রেডিট পাশে গিয়ে টাকা লিখব। আর বিবরণ কিভাবে লিখব? এই নগদান হিসাবের ঠিক বিপরীত হিসাব যেটা থাকবে। কি আছে বিপরীত হিসাবটা? ক্রয় হিসাব। তারিখ কত? 5 তারিখ। নেক্সট এখানে নগদান নামে কোনো হিসাব নাই, দ্যাটস এটা আসবে না। এরপরেরটা নগদান হিসাব কি আছে? ডেবিট। তাহলে ডেবিট পাশে এসে টাকা লিখব। এটার বিপরীত হিসাব কি আছে? দেনাদার। আমরা লিখব দেনাদার। কত তারিখ? 9 তারিখ। ওকে। নেক্সট এখানে কি আছে? নগদান হিসাব ক্রেডিট। তাহলে ক্রেডিট পাশে যাব। ক্রেডিট পাশে গিয়ে নগদের ঘরে টাকা 2000। আর বিবরণে কি লিখবো? বারবারই এক কথা বলতেছি যে নগদান হিসাবের ঠিক বিপরীত যেটা থাকবে। বিপরীত কি আছে? পাওনাদার। তাহলে পাওনাদার হিসাব লিখবো। তারপর নগদান হিসাব ক্রেডিট আছে, ক্রেডিট পাশে এসে টাকা লিখবো 3000। বিবরণে কি লিখবো? এর বিপরীত হিসাব কি আছে? বেতন। তারিখ কত? 20। এন্ড লাস্ট নগদান হিসাব কি আছে? ডেবিট। এখানে নগদান হিসাব কি আছে? ডেবিট। তাহলে ডেবিট পাশে আসবো, এসে টাকা লিখবো। আর বিবরণে কি লিখবো? ঠিক এটার বিপরীত হিসাব কি আছে? বিনিয়োগের সুদ হিসাব। তো আমি লিখবো এখানে। ওকে, সুদ হিসাব। তারিখ কত? 28। এইভাবে প্রত্যেকটা হিসাবকে খতিয়ানে স্থানান্তর করা যায়। এখন আমাদের কি করতে হবে? ব্যালেন্সিং করতে হবে। তো ব্যালেন্সিং কিভাবে করব? যে পাশের টাকা বেশি আছে সেই পাশে আমরা আগে যোগ করব। 50, 56, 58,000 টাকা। তো আমি এই পাশেও লিখব 58,000 টাকা। এবার দেখি এই পাশে তো টোটাল 58,000 টাকা না, তাহলে কি এখানে কত ব্যালেন্স কত আছে? এটাকে আমরা লিখব ব্যালেন্স সিডি। কত টাকা? এই 58,000 টাকা থেকে এই টোটাল টাকাটা আমরা বাদ দেব। 58 থেকে 10,000 বাদ দিলে কত থাকে? এই 48,000 টাকা আমার ব্যালেন্স আছে। এটার তারিখ কত হবে? ওই যেই মাসের আমরা হিসাব করব ওই মাসের ঠিক শেষ তারিখ। তো আমরা এটা ধরে নেই জানুয়ারি মাস, তাহলে আমরা এটা ধরবো কত? 31শে জানুয়ারি। ওকে, এবং এটাকে আবার ব্যালেন্স বিডি করতে হবে ঠিক পরের মাসের 1 তারিখ। তাহলে আমি লিখি ফেব্রুয়ারি 1 ব্যালেন্স বিডি। কত টাকা? এই 48,000 টাকা আমার হাতে নগদ আছে। তো আমরা নগদান হিসাবটাকে খতিয়ানভুক্ত করে ফেললাম। এন্ড দেন আমরা শিখব মূলধন হিসাবটা কিভাবে খতিয়ানভুক্ত করা যায়। এবার আছে মূলধন হিসাব। তো আমরা মূলধন হিসাবকে খতিয়ানভুক্ত করব। তো এখানে মূলধন হিসাব কি আছে? ক্রেডিট। তাহলে ক্রেডিট পাশে এসে টাকা লিখব 50,000। বিবরণে কি লিখব? ঠিক তার বিপরীত কি আছে? নগদান হিসাব। তারিখ কত? 1।
পরের জাবেদায় আর কোথাও মূলধন আছে? নাই। তাহলে এখানেই শেষ। আমরা লিখব 50,000, এই পাশেও বসাবো কত? 50,000। এটা ব্যালেন্স ট্রান্সফার। এখানে লিখব ব্যালেন্স সিডি কত টাকা? টোটালটাই 50,000 টাকা। 31 তারিখ দিতে হবে। যেই মাসে করব ওই মাসের শেষ তারিখে ব্যালেন্স সিডির তারিখ দিতে হবে। তো ঠিক আছে, এরপর আমরা করব, এখানে আছে পরের হিসাব ক্রয় হিসাব। তো আমরা ক্রয় হিসাব করব, উপরে লিখব ক্রয় হিসাব। তো দেখি এখানে ক্রয় হিসাব কি আছে? ডেবিট। তাহলে ডেবিট পাশে আসবো, তারিখ কত? 5 তারিখ। ক্রয় হিসাব কি আছে? ডেবিট। ডেবিট পাশে এসে টাকা লিখব। বিবরণে কি লিখব? ঠিক এর বিপরীত হিসাব। এই ক্রয় হিসাবের বিপরীত কে আছে? নগদান হিসাব। তো আমি এখানে লিখব নগদান হিসাব। নেক্সট, এখানে ক্রয় হিসাব নেই, এখানেও ক্রয় হিসাব নেই, আর কোথাও ক্রয় হিসাব নেই। তাহলে এখানেই শেষ। আমরা এবার এটাকে ব্যালেন্সিং করব। যেই পাশের টাকা বেশি সেটা দুই পাশে বসাতে হবে। যদি এই পাশে কোনো টাকা নেই তো পুরাটাই কি? ব্যালেন্স সিডি। কত টাকা? 5,000 টাকা। তারিখ দিতে হবে কি? যেই মাসে করব সেই মাসের 31 তারিখ। নেক্সট কি আছে? ভাড়া হিসাব। তো আমরা লিখব ভাড়া হিসাব। লিখে ভাড়া হিসাব কি আছে? ডেবিট। তাহলে ডেবিট পাশে আসব, এসে টাকা লিখব। কত টাকা? 3,000 টাকা। বিবরণে কি লিখব? ঠিক ভাড়া হিসাবের বিপরীত হিসাবটা লিখব। বিপরীত হিসাব কি আছে? ব্যাংক হিসাব। তারিখ কত? 8। তো আর ভাড়া নামে আর কোনো হিসাব নেই, কাজেই এখানেই শেষ। এটা আমরা এবার ব্যালেন্স টানবো 3,000। যেহেতু এই পাশে কোনো টাকা নেই, যেই পাশে টাকা বেশি সেটা দুই পাশেই লিখতে হয়। 3,000। তাহলে পুরোটাই কি? ব্যালেন্স সিডি। কত টাকা? 3,000 টাকা। ব্যালেন্স সিডির তারিখ কত দিতে হয়? যেই মাসে লেনদেন, যেই মাসের জাবেদা আমরা করবো ওই মাসের ঠিক শেষ তারিখ। আমরা ধরে নিছি এটাকে জানুয়ারি। তো জানুয়ারি শেষ তারিখ কত? 31। এরপর আছে ব্যাংক হিসাব। আমরা লিখব ব্যাংক হিসাব। তো দেখি কত ব্যাংক হিসাব কি আছে এখানে? ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা ক্রেডিট পাশে যাব, গিয়ে তারিখ লিখব 8। তো ব্যাংক হিসাব ক্রেডিট, ক্রেডিট পাশে গিয়ে টাকা লিখব 3,000। আর বিবরণে লিখব ঠিক তার বিপরীত হিসাব। ব্যাংক হিসাবের বিপরীত হিসাব কি আছে? ভাড়া হিসাব। আর কোনো ব্যাংক নামে হিসাব নেই, কাজে এখানেই শেষ। আমরা ব্যালেন্স টানবো এবার 3,000। তাহলে পুরাটাই কি হবে? ব্যালেন্স সিডি। কত টাকা? 3,000 টাকা। নেক্সট আমরা পেয়েছি দেনাদার হিসাব। তো আমি লিখবো দেনাদার হিসাব। তো দেখি দেনাদার হিসাব এখানে কি আছে? ক্রেডিট। তাহলে আমি ক্রেডিট পাশে যাব, গিয়ে টাকা লিখবো 6,000। আর বিবরণে লিখবো দেনাদারের ঠিক বিপরীত হিসাব। দেনাদারের ঠিক বিপরীত হিসাব কি আছে? নগদান হিসাব। তারিখ কত? 9। তারপর এখানেও দেনাদার হিসাব নেই, এখানেও দেনাদার হিসাব নেই, এখানেও দেনাদার হিসাব নেই, মানে টোটালি আর কোথাও দেনাদার হিসাব নেই, কাজেই এখানেই শেষ। এটা আমি এবার ব্যালেন্স টানবো 6,000 টাকা। যেই পাশের ব্যালেন্স বেশি হয় সেটা দুই পাশেই লিখতে হয়, এবং যেহেতু এই পাশে পুরাটাই ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি কত টাকা? 6,000 টাকা। এই ব্যালেন্স সিডি কেন করা হয়? এই যোগফলটা মিলানোর জন্য। আর আমরা এই খতিয়ানের মধ্যে ব্যালেন্স বিডি না টানলেও পারবো, কারণ এই ব্যালেন্স সিডি দ্বারাই বোঝা যায় এটা পরবর্তীতে ব্যালেন্স বিডি। যদি কেউ ব্যালেন্স বিডি টানতে চান তাহলে ঠিক এই পাশে লিখতে হবে ব্যালেন্স বিডি কত টাকা? এই ব্যালেন্স সিডিটাকে ব্যালেন্স সিডি 6,000 টাকা। কিন্তু ব্যালেন্স বিডির ক্ষেত্রে আমি তারিখ দেবো কত? যেই মাসের অঙ্ক করব ঠিক তার পরের মাসের 1 তারিখে। যেহেতু আমি এটা জানুয়ারি ধরে নিয়েছি, তাহলে এটাকে আমরা কত ধরবো? ফেব্রুয়ারি 1। আশা করি আপনারা বুঝতে পারছেন। নেক্সট হিসাব আছে পাওনাদার হিসাব। তো আমি লিখবো পাওনাদার হিসাব।
তো পাওনাদার হিসাব কি আছে এখানে? ডেবিট। তাহলে ডেবিট পাশে আসবো, এসে টাকা লিখবো। বিপরীত হিসাব কি আছে? নগদান হিসাব। তারিখ কত? 15। আর কোথাও পাওনাদার হিসাব আছে? নাই। তাহলে এখানেই শেষ। আমি এবার ব্যালেন্স টানবো। কত টাকা? 2000 টাকা। এই ব্যালেন্স টানা শেষ। এই পাশেও লিখবো কত? 2000 টাকা। তো পুরাটাই কি? ব্যালেন্স সিডি। কত টাকা? 2000। তো আমি আবারও বলি, এই খতিয়ান করার সময় ব্যালেন্স বিডি না টানলেও চলে। যেমন এর আগেরটাতে আমি ব্যালেন্স বিডি দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে ব্যালেন্স বিডি দেখাইতেও পারেন, নাও দেখাইতে পারেন। যদি দেখান তাহলে এই পাশে লিখতে হবে ব্যালেন্স বিডি। ব্যালেন্স সিডিটাই কি হিসাবে আসছে? ব্যালেন্স বিডি হিসাবে। কত টাকা? 2000 টাকা। আর ব্যালেন্স বিডির ক্ষেত্রে আমি কত তারিখ দেবো? পরের মাসের 1 তারিখ। তাহলে এটা যেহেতু আমি জানুয়ারি ধরেছি, তাহলে ফেব্রুয়ারির 1। নেক্সট বেতন হিসাব। তো আমরা এবার দেখব যে বেতন হিসাব কোথায় আছে। খুঁজে দেখি, এই যে এখানে বেতন হিসাব আছে। তাহলে এখানে বেতন হিসাব কি আছে? ডেবিট। তাহলে ডেবিট পাশে আসবো, এসে ঠিক তার বিপরীত হিসাবটা লিখব। বেতন হিসাবের বিপরীত হিসাব কি আছে? নগদান হিসাব। টাকা কত? 3000। তারিখ কত? 20। আর আছে বেতন হিসাব? না, আর নেই। তাহলে এখানে আমাকে ব্যালেন্স টানতে হবে। ব্যালেন্স টানি। এখানে কত কত টাকা? 3000 টাকা। এই পাশেও আমাকে লিখতে হবে 3000। তো এই পাশে তো কোনো টাকা নেই, এই পাশে 3000 টাকা কিভাবে হলো? তো সেটাই মিল করার জন্য আমরা এখানে লিখব ব্যালেন্স সিডি। কত টাকা? 3000 টাকা। এই ব্যালেন্স বিডি টানার প্রয়োজন নাই। যদি কেউ ফিল করেন যে হ্যাঁ ব্যালেন্স বিডি টেনে দেওয়াটা ভালো, তাহলে আপনি এখানে ব্যালেন্স বিডি দিতে পারেন। লিখবেন ব্যালেন্স বিডি। কত টাকায়? ব্যালেন্স সিডির টাকাটাই ব্যালেন্স বিডি। ঠিক পরের মাসের 1 তারিখ বা পরের বছরের 1 তারিখ, এটাই হোক। আর ব্যালেন্স সিডির তারিখটা কত হয়? যেই মাসে করবেন সেই মাসের 31 তারিখ, অর্থাৎ জানুয়ারি 31। তাহলে ব্যালেন্স সিডির তারিখটা আমরা কত দেব? যেই মাসে লেনদেনগুলোর জাবেদা করব সেই মাসের শেষ তারিখ, তো জানুয়ারি শেষ তারিখ। এবং ব্যালেন্স বিডির ক্ষেত্রে তার পরের মাসের 1 তারিখ। জানুয়ারির পরের মাস কি? ফেব্রুয়ারি। তো ফেব্রুয়ারির 1 তারিখ ব্যালেন্স বিডির ক্ষেত্রে দিতে হয়। আচ্ছা, নেক্সট যে হিসাবটা বাকি আছে সেটা হচ্ছে বিনিয়োগের সুদ হিসাব। তো আমরা লিখব বিনিয়োগের সুদ হিসাব। দেখি বিনিয়োগের সুদ কি আছে? ক্রেডিট। তাহলে ক্রেডিট পাশে গিয়ে টাকা লিখবো 2000। এর বিপরীত হিসাব কি আছে? নগদান হিসাব। তারিখ কত? 28। আর আছে বিনিয়োগের সুদ? নাই। তাহলে কি করবো? এবার ব্যালেন্স টেনে দেব। তো আমরা ব্যালেন্স টানি। 2000 পুরাটাই কি? ব্যালেন্স ব্যালেন্স সিডি। কত টাকা? 2000 টাকা। তো আমরা আগেও বলেছি যে খতিয়ানের দুটি পদ্ধতি। খতিয়ান হিসাবগুলোকে খতিয়ান মুক্ত করার দুইটা পদ্ধতি। নাম্বার 1 ছিল টি ছক পদ্ধতি। আমরা টি ছক পদ্ধতিতে প্রত্যেকটা লেনদেনের মধ্যে যে হিসাবগুলো আছে সেগুলোকে আমরা খতিয়ানে লিপিবদ্ধ করেছি। তো আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে চলমান জের পদ্ধতি, যেটা হচ্ছে আধুনিক পদ্ধতি বলে বিবেচনা করা হয়। তো দেখা যাক। তো আমি এই চলমান জের পদ্ধতিতে আপনাদের খতিয়ান মুক্ত করে দেখাবো। তো এখানে চলমান জের পদ্ধতির ছক করেছি আমি। প্রথমে আমাকে করতে হবে তারিখ, তারপর বিবরণ, জাবেদা পৃষ্ঠা। যেহেতু জাবেদা থেকে খতিয়ানগুলো স্থানান্তর করতে হয়, এই জন্য লিখতে হয় জাবেদা পৃষ্ঠা। তারপর ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারপর আমার কি করার প্রয়োজন পড়ে? ব্যালেন্স করার প্রয়োজন পড়ে। তো এখানে ডেবিট ব্যালেন্স, এখানে ক্রেডিট ব্যালেন্স। তো আমি একটা দেখাবো আপনাদের, একটা হিসাব দেখাবো। তো আমি নগদান হিসাবটা করি, যে নগদান হিসাবটা কিভাবে ব্যালেন্সিং করা যেতে পারে। তো আমি উপরে লিখবো যে নগদান হিসাব। নগদান হিসাব। তো আমি দেখবো কোথায় কোথায় নগদান হিসাব আছে। তো প্রথম জাবেদা আমি পেয়েছি নগদান হিসাব ডেবিট। তো এখানে আমি লিখবো তারিখ। যেহেতু নগদান হিসাব ডেবিট আছে, তো নগদান হিসাব এখানে কি আছে? নগদান হিসাব ডেবিট। তাহলে নগদান হিসাব ডেবিট, ডেবিট পাশে টাকা লিখবো 50,000। বিবরণে কি লিখবো? ঠিক এটার বিপরীত হিসাব যেটা আছে। বিপরীত কি আছে? মূলধন হিসাব।
তো এখন কি করব আমি একটা একটা করে লেনদেন একটা একটা করে আমি হিসাবভুক্ত করব এবং সাথে সাথে সেটাকে ব্যালেন্সিং করতে হবে। তো আমার যেহেতু নগদ ডেবিট নগদান হিসাবে ডেবিট ব্যালেন্স 50,000 টাকা, তাহলে এটা ব্যালেন্সও কত হবে, ডেবিট ব্যালেন্স 50,000 টাকা। অ্যান্ড এরপরেরটা এখানে কি আছে, নগদান হিসাব ক্রেডিট। ঠিক এর বিপরীত হিসাব কি আছে, ক্রয় হিসাব। তো আমি লিখবো ক্রয় হিসাব। যেহেতু নগদান হিসাব ক্রেডিট, তাহলে আমি ক্রেডিট পাশে টাকা লিখবো। কত টাকা লিখবো, 5,000 টাকা। এবার আমি ব্যালেন্সিং করব। আমার আগে ডেবিট ব্যালেন্স ছিল 50,000 টাকা, এখন নতুন করে ক্রেডিট হয়েছে কত, 5,000। তাহলে ডেবিট থেকে ক্রেডিট বাদ দিলে ব্যালেন্স কত থাকে, ডেবিট ব্যালেন্স 45,000 টাকা। অর্থাৎ আগে ডেবিট ব্যালেন্স থেকে নতুন করে যে ক্রেডিট হয়েছে সেটা বাদ দিয়ে আমি ব্যালেন্স করলাম। যেহেতু ডেবিট ব্যালেন্সটা বড়, সেজন্য বিয়োগ করার পর ডেবিট ব্যালেন্স থেকে যাবে। নেক্সট, তারপর নগদান হিসাব কোথায় আছে দেখি আমরা। এখানে আছে নগদান হিসাব। নগদান হিসাব কি আছে, ডেবিট, তারিখ 9। যেহেতু নগদান হিসাব ডেবিট, বিবরণে লিখবো তার বিপরীত হিসাব, দেনাদার হিসাব। নগদান হিসাব কি হয়েছে, ডেবিট, তাহলে ডেবিট পাশে টাকা লিখবো। কত টাকা, 6,000 টাকা। এবার আমাকে ব্যালেন্স করতে হবে। দেখি আগের ব্যালেন্স ছিল 45,000 টাকা, নতুন করে আরো ডেবিট হয়েছে 6,000 টাকা, তাহলে টোটাল ডেবিট হলো কত, 51,000 টাকা। তারপর দেখবো এখানে আছে নগদান হিসাব ক্রেডিট, তারিখ আছে 15, বিবরণে লিখবো ঠিক তার বিপরীত হিসাব, পাওনাদার, পাওনাদার হিসাব। নগদান হিসাব ক্রেডিট আছে কত টাকা, 2,000 টাকা আমি ক্রেডিট করলাম। তো এবার ব্যালেন্সিং করব। দেখি আমার আগে ঠিক আগে ডেবিট ব্যালেন্স, এই ব্যালেন্সিং এর ঘর আমাকে ফলো করতে হবে। ব্যালেন্সিং ঘরে ডেবিট ব্যালেন্স কত আছে, 51,000 টাকা, আর এখানে ক্রেডিট হয়েছে কত, 2,000 টাকা। তো ডেবিট থেকে ক্রেডিট কি হয়, বিয়োগ যায়, তাহলে কত থাকবে, 49,000 টাকা ডেবিট ব্যালেন্স থাকবে। তারপর দেখি নগদান হিসাব, তারপরে তারপরে যাবে নগদান হিসাব কি আছে, ক্রেডিট। তাহলে তারিখ লিখবো আমরা, কত তারিখ, 20 তারিখ। নগদান হিসাব ক্রেডিট, এর বিপরীত হিসাব কি, বেতন হিসাব। যেহেতু নগদান হিসাব ক্রেডিট আছে, কাজেই ক্রেডিট পাশে আমরা টাকা লিখবো 3,000। এবার আমি কি করব, ব্যালেন্সিং করব। তো ব্যালেন্স কত আছে, 49,000 টাকা কি ব্যালেন্স আছে, ডেবিট ব্যালেন্স। আর এইখানে নগদান হিসাব কি হয়েছে, ক্রেডিট, কত টাকা, 3,000। তাহলে ডেবিট থেকে ক্রেডিট কি হয়, বিয়োগ যায়। বিয়োগ দিলে কত থাকে, 46,000 টাকা। তো দেখি লাস্ট নগদান হিসাব ডেবিট, 28 তারিখ। লাস্ট কত তারিখ, 28 তারিখ। নগদান হিসাব কি আছে, ডেবিট। নগদান হিসাব কি আছে, ডেবিট। তাহলে কি করব, বিবরণে লিখবো ঠিক তার বিপরীত হিসাব, বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ হিসাব। তো নগদান হিসাব কি আছে, ডেবিট। তো আমি ডেবিট পাশে টাকা লিখবো, কত টাকা, 2,000 টাকা। তাহলে এবার ব্যালেন্সিং করবো, ব্যালেন্সের ঘরে যাব। দেখি শেষ পর্যন্ত ব্যালেন্স পেয়েছি ডেবিট 46,000 টাকা, নতুন করে আরো ডেবিট কত হয়েছে, 2,000 টাকা। তাহলে টোটাল ব্যালেন্স কত হলো, 48,000 টাকা। এইখানে আমি চলমান যে সব পদ্ধতিতে নগদান হিসাবের খতিয়ান করে ফেললাম। তো আমার হাতে নগদ কত টাকা আছে, 48,000 টাকা। ব্যালেন্স দেখলে বোঝা যায়। ওকে, আই হোপ আপনারা এই চাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর করাটা অনেকটা বুঝতে পেরেছেন। তো আশা করি আরো ভালো দক্ষতা অর্জন করার জন্য আপনাকে অবশ্যই এই প্র্যাকটিস করতে হবে। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার।